বিশ্বকাপ ফুটবল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মাঠের টান টান উত্তেজনা, গ্যালারির গর্জন আর কোটি কোটি মানুষের উন্মাদনা। কিন্তু এই যে এত বড় একটা ইভেন্ট, এর পেছনের মেকানিজম বা গাণিতিক হিসাব নিকেশগুলো ঠিক কিভাবে কাজ করে সেটা কি কখনো ভেবে দেখেছি আমরা? মাঝে মাঝে কিন্তু এই নিয়মগুলো বেশ জটিল মনে হতে পারে। তো আজকের এই আয়োজনে আমরা বিশ্বকাপের একদম ভেতরের সেই ব্লুপ্রিন্টটাই খুব সহজ ভাষায় ডিকোড করব। চলুন শুরু করা যাক। গ্রুপ পর্বের খেলা চলার সময় একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় ঘোরে। এই যে অনেক ম্যাচ ড্র হয়ে যায় আর খেলা ওখানেই শেষ, মানে সাথে সাথে পেনাল্টি শুট আউট করে কেন একজন বিজয়ী বের করা হয় না? একটা বিশ্বমানের টুর্নামেন্ট, অথচ শুরুতেই কোনো ডু অর ডাই বা বাঁচা মরার লড়াই নেই। ব্যাপারটা কেমন যেন, তাই না? আসলে এর পেছনে খুব দারুণ একটা মেকানিজম আছে। আর এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা মোট 5টি ধাপে এগোবো। প্রথমে দেখব গ্রুপ পর্বের মেকানিজম, এরপর টাই ব্রেকিংয়ের নিয়ম, তারপর নকআউট পর্বের উত্তেজনা, সিডিংয়ের পেছনের বিজ্ঞান, আর একদম শেষে গিয়ে জানব 2026 সালের 48 দলের বিশাল সম্প্রসারণ নিয়ে। তো মাঠের খেলা থেকে শুরু করে ফিফার বোর্ডের সিদ্ধান্ত সবকিছুই একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই আসা যাক আমাদের প্রথম ধাপে, গ্রুপ পর্বের মেকানিজম। এটাকে বলা যায় টুর্নামেন্টের একদম শুরুর দিকের একটা মিনি লিগ পর্যায়। এই গ্রুপ পর্ব আর নকআউট পর্বের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন? এদের মেজাজে। গ্রুপ পর্বটা চলে পয়েন্টের হিসাবে। এখানে ড্র হওয়াটা একদম স্বাভাবিক একটা ব্যাপার, কারণ মূলত একটা দলের সার্বিক গড় পারফরমেন্সটাই এখানে আসল। কিন্তু অন্যদিকে নকআউট পর্বের ব্যাপারটা পুরোপুরি আলাদা। সেখানে ড্র বলে কোনো শব্দ নেই, একদম বাঁচা মরার লড়াই। নির্দিষ্ট সময়ে খেলা শেষ না হলে অতিরিক্ত সময়, আর তাতেও না হলে সোজা পেনাল্টি শুটআউটে গিয়ে তাৎক্ষণিক বিজয়ী বের করতেই হবে। তো গ্রুপ পর্বের এই পয়েন্ট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে? হিসাবটা একদম জলের মতো সোজা। এটা মূলত একটা মিনি লিগ। এখানে প্রতিটা জয়ের জন্য দলগুলো পায় 3 পয়েন্ট, ম্যাচ ড্র হলে দুই দলই 1 পয়েন্ট করে ভাগাভাগি করে নেয়, আর হেরে গেলে 0 পয়েন্ট। এই সহজ গাণিতিক হিসাবটার কারণেই কিন্তু শুরুর দিকে অতিরিক্ত সময়ের কোনো দরকারই পড়ে না। আর ভাবুন তো, এতে করে খেলোয়াড়রাও অকালে অতিরিক্ত শারীরিক ক্লান্তির হাত থেকে বেঁচে যায়। পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যায় কারা যাচ্ছে পরের রাউন্ডে। কিন্তু ধরুন, পয়েন্ট টেবিলের হিসাব করতে গিয়ে দেখা গেল দুটি দলের পয়েন্ট একদম হুবহু সমান। তখন কি হবে? চলুন আমাদের দ্বিতীয় ধাপে, যেখানে আমরা দেখব এই পয়েন্ট সমান হওয়ার গেরোটা ঠিক কিভাবে খোলা হয়। যখন একাধিক দলের পয়েন্ট সমান হয়ে যায়, তখন ফিফা খুব সুনির্দিষ্ট আর ধাপে ধাপে সাজানো কিছু গাণিতিক নিয়ম ফলো করে। একদম প্রথম ধাপে দেখা হয় হেড টু হেড রেজাল্ট, মানে পয়েন্ট সমান হওয়া দলগুলো নিজেদের মধ্যকার ম্যাচে কে জিতেছিল। যদি সেখানেও সমতা থাকে, তখন আসে গোল ব্যবধান, কে কত গোল দিয়েছে আর খেয়েছে তার হিসাব। এরপরও সমান হলে দেখা হয় টুর্নামেন্টে তারা মোট কয়টা গোল করেছে। সেটাও যদি এক হয়ে যায়, তখন হিসাব আসে ফেয়ার প্লে পয়েন্টের। আর একদম শেষে, যেটা আসলে খুব কমই দেখা যায়, সেটা হলো ফিফার র্যাঙ্কিং বা স্ট্রিফ লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ। এই পুরো সিরিয়ালটা কিন্তু খুব ভেবেচিন্তে বানানো, যাতে পরের রাউন্ডে যাওয়ার সিদ্ধান্তটা একদম শতভাগ যৌক্তিক হয়। এই টাই ব্রেকিং নিয়মগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা জানেন? ফেয়ার প্লে পয়েন্ট। ব্যাপারটা আসলেই চমকপ্রদ। মাঠে খেলোয়াড়দের শৃঙ্খলা কিভাবে তাদের দলের টিকে থাকার লড়াইয়ে প্রভাব ফেলে, সেটা এই নিয়ম না দেখলে বোঝা কঠিন। হিসাবটা হলো, প্রতিটি হলুদ কার্ডের জন্য 1 পয়েন্ট মাইনাস, দুটো হলুদ কার্ড মিলে লাল কার্ড হলে -3 পয়েন্ট, আর সরাসরি লাল কার্ড দেখলে একেবারে -4 পয়েন্ট। অর্থাৎ মাঠে শুধু ভালো খেললেই হবে না, ভালো আচরণ করাটাও সমান জরুরি। এটা টুর্নামেন্টে টিকে থাকার একটা বড় হাতিয়ার। যাই হোক, গ্রুপ পর্বের এই সব হিসেব নিকেশ আর মিনি লিগের নিরাপত্তা জাল পেরিয়ে শুরু হয় আসল রোমাঞ্চ। আমরা এখন আমাদের তৃতীয় ধাপে, নকআউট পর্ব, দ্য রিয়েল গেম, যেখানে ম্যাচ ড্র হওয়ার আর কোনো সুযোগই নেই। এই নকআউট পর্বের কাঠামোটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। রাউন্ড অফ 32 থেকে শুরু, এরপর একে একে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, আর সব শেষে সেই স্বপ্নের ফাইনাল। নিয়ম একদম সোজা। 90 মিনিটের খেলার রেজাল্ট না এলে আরও 30 মিনিটের অতিরিক্ত সময়, আর তাতেও কাজ না হলে সেই স্নায়ু চাপের পেনাল্টি শুটআউট। প্রতি রাউন্ডে ঠিক অর্ধেক দল বিদায় নেয়, আর শেষ পর্যন্ত টিকে থাকা দুটো দল ফাইনালে লড়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরার জন্য। টুর্নামেন্টের খেলা কিভাবে এগোয় সেটা তো বুঝলাম,
কিন্তু একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছি আমরা, টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোকে কিভাবে আলাদা আলাদা গ্রুপে ফেলা হয়? চলুন আমাদের চতুর্থ ধাপে যাই, সিডিংয়ের পেছনের বিজ্ঞান। এটা কিন্তু নিছক কোনো লটারি বা ভাগ্যের খেলা নয়, এর পেছনে দারুণ একটা মেকানিজম আছে। অনেকেরই প্রশ্ন থাকে, আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো শক্তিশালী দলগুলো কেন শুরুতেই একে অপরের সাথে বা একদম দুর্বল দলের সাথে একই গ্রুপে পড়ে না? সিক্রেটটা লুকিয়ে আছে এই 4টি পট বা পাত্রের নিয়মের মধ্যে। ফিফা দলগুলোর শক্তিমত্তা অনুযায়ী তাদেরকে 4টি পটে ভাগ করে। পট 1-এ থাকে আয়োজক দেশ আর র্যাঙ্কিংয়ের একদম শীর্ষ দলগুলো। এরপর পট 2 আর পট 3-তে থাকে মাঝারি সারির দলগুলো। আর পট 4-এ জায়গা পায় তলানি বা প্লে অফ খেলে আসা দলগুলো। এই বিভাজনের কারণেই মূলত গ্রুপগুলো ব্যালেন্সড হয়, না হলে দেখা যেত শুরুতেই গ্রুপ অফ ডেথ বা একদম একপেশে বোরিং কিছু গ্রুপ তৈরি হয়ে গেছে। পট তো রেডি হলো, কিন্তু ড্রয়ের মেকানিজমটা আসলে কি? খুব সিম্পল। এ থেকে শুরু করে এল পর্যন্ত প্রতিটা গ্রুপে এই 4টা পটের প্রতিটা থেকে ঠিক একটা করে দল লটারির মাধ্যমে বেছে নিতে হবে। ব্যাস, এই একটা মাত্র নিয়মই নিশ্চিত করে যে প্রতিটা গ্রুপে শক্তির একটা দারুণ ব্যালেন্স থাকবে। মানে প্রতি গ্রুপেই একটা খুব শক্তিশালী দল, দুটো মাঝারি দল আর একটা অপেক্ষাকৃত দুর্বল বা আন্ডারডগ দল থাকবেই। আর এভাবেই তো কম্পিটিশনটা আরও বেশি জমে ওঠে। সিডিংয়ের এই নিয়মের পাশাপাশি আরও একটা ইন্টারেস্টিং নিয়ম আছে। একে বলা হয় ভৌগোলিক নিষেধাজ্ঞা। ধরুন মেক্সিকো আর ইরান খুব সহজেই একই গ্রুপে পড়তে পারে, কারণ তারা আলাদা মহাদেশের। কিন্তু ড্র করার সময় কখনোই দক্ষিণ আমেরিকার দুটো পরাশক্তি, ধরুন ব্রাজিল আর আর্জেন্টিনাকে ভুল করেও এক গ্রুপে রাখা হবে না। তবে হ্যাঁ, ইউরোপ থেকে যেহেতু অনেক বেশি দল আসে, তাই শুধু তাদের ক্ষেত্রে নিয়মটা একটু শিথিল। সর্বোচ্চ দুটো ইউরোপিয়ান দল এক গ্রুপে থাকতে পারে। এই নিয়মগুলোর কারণেই কিন্তু বিশ্বকাপে সত্যিকারের গ্লোবাল ফ্লেভারটা পাওয়া যায়। আচ্ছা, মাঠের এসব নিয়মকানুন থেকে এবার একটু বাইরের দিকে তাকানো যাক। আমাদের পঞ্চম এবং শেষ ধাপে আমরা কথা বলবো 2026 সাল আর তার পরের বিশ্বকাপগুলোতে হতে যাওয়া একটা বিশাল কাঠামোগত পরিবর্তন নিয়ে। গ্লোবাল ফুটবলের অর্থনীতি আর রাজনীতির হিসাব নিকাশ। 104! হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2026 বিশ্বকাপ থেকে টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা 64 থেকে এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে 104টিতে। টুর্নামেন্টের ইতিহাসে এটা কিন্তু অভাবনীয় একটা জাম্প। কিন্তু হঠাৎ করে 48 দলের এত বড় একটা সম্প্রসারণ কেন? এর পেছনে প্রধানত 3টি বাস্তব কারণ আছে। প্রথমত, ফুটবলের বিশ্বায়ন। এর ফলে এশিয়া, আফ্রিকা বা উত্তর আমেরিকার মতো অঞ্চলগুলো থেকে আরও বেশি দল বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে। দ্বিতীয়ত, বিশাল অঙ্কের রাজস্ব আয়। ম্যাচ যত বাড়বে, টিকিট বিক্রি, টিভি সত্ত্ব আর স্পন্সরশিপের টাকা তত জ্যামিতিক হারে বাড়বে। আর তৃতীয় কারণটা হল ফিফার অভ্যন্তরীণ রাজনীতি। ছোট দেশগুলোকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়ার যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এটা মূলত তারই বাস্তবায়ন। খেলাধুলার প্রসারের সাথে প্রশাসনিক রিয়ালিটির একটা দারুণ মেলবন্ধন বলা যায় এটাকে। তবে এই দল বাড়ানোর বিষয়টা কিন্তু ফুটবলে একদম নতুন কিছু নয়। ইতিহাসের দিকে একটু ফিরে তাকালে দেখব 1982 থেকে 1994 সাল পর্যন্ত বিশ্বকাপে খেলত মাত্র 24টি দল। এরপর 1998 সালে সেটা বেড়ে হল 32 দল। আর এই ফরম্যাটটাই চলল অনেক বছর। আর এখন 2026 সাল থেকে শুরু হতে যাচ্ছে 48 দলের নতুন এক যুগ। মানে টুর্নামেন্টের আকার বৃদ্ধি পাওয়াটা আসলে ফুটবলের একটা ধারাবাহিক বিবর্তনেরই অংশ। তাহলে প্রশ্ন আসতে পারে, ভবিষ্যতেও কি এভাবেই দল বাড়তেই থাকবে? এর সোজাসাপটা উত্তর হল না। 48 সম্ভবত আগামী 20-30 বছরের জন্য সর্বোচ্চ সীমা হতে যাচ্ছে। কারণগুলো খুব প্র্যাকটিক্যাল। প্রথমত, এত বড় আয়োজনের লজিস্টিক্স আর খরচ এতটাই বেশি যে 2026 সালের মতো একাধিক দেশকে মিলে হোস্ট হতে হবে। দ্বিতীয়ত, প্লেয়ারদের ফিটনেস। মানুষের শারীরিক সক্ষমতার তো একটা চূড়ান্ত সীমা আছে, তাই না? ম্যাচ আরও বাড়ালে খেলোয়াড়দের উপর রীতিমতো অমানবিক চাপ পড়বে। আর সবশেষে টুর্নামেন্টের কোয়ালিটি। এর চেয়ে বেশি দল ঢোকালে একপেশে আর বোরিং ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। সবকিছু মিলিয়ে একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু ভাবিয়ে তোলে। যখন খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা আর বিশ্বজুড়ে এই বিশাল আয়োজনের লজিস্টিক্স একদম চূড়ান্ত সীমা এসে ঠেকেছে, তখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই স্পোর্টস ইভেন্টের মেকানিজম ভবিষ্যতে ঠিক কোন পথে এগোবে?
গ্লোবাল ফুটবলের এই বিশাল স্ট্রাকচারের পরবর্তী ধাপটা কি হতে পারে সেটা হয়তো সময়ই আমাদের বলে দেবে। আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ফিফা বিশ্বকাপের পেছনের এই চমৎকার ব্লুপ্রিন্টটা এখন সবার আছে আগের চেয়ে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে।